হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমরা গত ভিডিওতে যোগাযোগের পার্ট 3 দেখছি, যেটাতে আমরা অ্যালকেন থেকে কিভাবে জৈব অ্যাসিড রূপান্তর করা যায় সেটা দেখছি, এবং অ্যালকোহল থেকে অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড, আবার জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল কীভাবে রূপান্তর করা যায় সেই কাজগুলো দেখছি, এবং তাদের কী কী প্রভাব প্রয়োজন সেগুলো দেখছি। আজকে আমরা জৈব যুগের পার্ট 4 আলোচনা করব। আর দেরি না করে শুরু করা যাক। আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পরে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হাইড্রোকার্বন। আমরা পার্ট 1ও দেখছি হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের দ্বারা গঠিত যৌগ হচ্ছে হাইড্রোকার্বন যৌগ। এখন এই হাইড্রোকার্বনের কিছু প্রকারভেদ রয়েছে সেটা দেখি। হাইড্রোকার্বন আবার দুই ধরনের, একটা হচ্ছে একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন একটা অ্যালিফ্যাটিক, একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবং অ্যালিফ্যাটিক কি? অ্যালিফ্যাটিক হচ্ছে, এটার মানে হচ্ছে চর্বিজাত। এটা একটা এক ধরনের চর্বি থেকে আসছে। এখন এই হাইড্রোকার্বন অ্যালিফ্যাটিক আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে মুক্ত শিকল বা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। চলো দেখি। একটা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে বদ্ধ শিকল। ঠিক আছে, একটা মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন এই মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই ধরনের। একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন মুক্ত শিকল হাইড্রোকার্বনটা কি? মুক্ত শিকল হাইড্রোকার্বনটা হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে, দুই পাশের কার্বন মুক্ত অবস্থায় থাকবে, সেটাই হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, এবং এর দুই ধরনের হয়ে থাকে, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। ঠিক আছে, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। চল দেখি। একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। একটা সম্পৃক্ত থাকে, একটা অসম্পৃক্ত থাকে। এখন এই আমাদের আজকে অসম্পৃক্ত নিয়ে আমরা আলোচনা করব, কারণ আজকে আমরা সম্পৃক্ত মানে পূর্বের ভিডিওতে আলোচনা করছি আমরা। এখন দেখো পূর্বের ভিডিও কীভাবে করছি। সম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি? সম্পৃক্ত হাইড্রোকার্বনটা হচ্ছে জাস্ট অ্যালকেন, মানে হচ্ছে অ্যালকেন জাতীয় যৌগটাই হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আশা করছি এখন কাকে বলা হচ্ছে, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, সেটাই হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, এখন অসম্পৃক্ত কোনটা? অসম্পৃক্ত কি? আচ্ছা, আগে সম্পৃক্ত অ্যালকেন। ঠিক আছে, একক বন্ধন থাকবে, কার্বন কার্বন একক বন্ধন, থাকবে। আর অসম্পৃক্ত কোনটা? অসম্পৃক্ত হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। আমাদের আলোচনা আজকে এটাই, অ্যালকিন আমরা আলোচনা করব। এজন্য এখন দেখো, অ্যালকিন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, আবার কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, তাদের অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। ঠিক আছে, যেমন দেখো, এটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। এখন এটা হচ্ছে কার্বন ডাবল বন্ড, কার্বন দ্বিবন্ধন, কার্বন ত্রিবন্ধন থাকবে। আজকে আমরা অ্যালকিন আলোচনা করব, এর যাবতীয় বিক্রিয়াগুলো দেখব। পরবর্তী ভিডিওতে আমরা অ্যালকাইন দেখব। ঠিক আছে, এখন দেখো বদ্ধ শিকল কার্বনটা কি? বদ্ধ শিকল কার্বন আবার দুই ধরনের। যেটা একটা একটা চাকরিক থাকবে। বদ্ধ মানে একটা মানে যে কার্বনগুলো থাকবে, যে কার্বনগুলো একটা চক্রাকারে একে অপরকে আবদ্ধ করে রাখবে, এটাই হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন বদ্ধ শিকলও এই মুক্ত শিকলের মতো দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন এবং একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবং অ্যারোমেটিকটা কি? অ্যারোমেটিক এক ধরনের অ্যারোমেটিক। আচ্ছা, অ্যারোমেটিকটা আসে অ্যারোমা থেকে, যেটা হচ্ছে গ্রিক শব্দ।
ঠিক আছে। এর এই অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ, যা সুগন্ধ, ঠিক আছে, সুগন্ধ। এখন এই অ্যারোমেটিক কি, বেনজিন, অ্যারোমেটিক যৌগগুলো কি, বেনজিন বা বেনজিনের বলয়, বেনজিন জাত, বেনজিন জাত, বেনজিন কোনটা, এই যে এটা হচ্ছে বেনজিন, এরকম জাতের যৌগগুলোই হচ্ছে অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে, যেগুলোতে কার্বন 6টা থাকে। এখানে দেখো কার্বন 1টা, কার্বন 2টা, 3, 4, 5, 6টা কার্বন, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। চলো আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যালকিন এবং এর যাবতীয় বিক্রিয়াগুলো দেখবো আমরা, ঠিক আছে। অ্যালকিন আমরা আগে দেখছি, অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন শিকলে, এই অ্যালকিনের কার্বন শিকলে কার্বন দ্বিবন্ধন থাকে, ঠিক আছে, কার্বন কার্বন দ্বিবন্ধনে যুক্ত থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধনে যুক্ত থাকবে, এগুলো হচ্ছে অ্যালকিন। এখন দেখো একটা উদাহরণ দিই, এক্সাম্পল দিই, বিউটিন 2। এখানে তোমার বলছে বিউটিন 2 করতে। এখন দেখো বিউট মানে কি, বিউট হচ্ছে 4টা কার্বন, আমার প্রথম ভিডিওতে দেখছি বিউট মানে 4টা কার্বন, ঠিক আছে। এখন 4টা কার্বন আমাকে বলছে 2 নাম্বার কার্বনে আমার বসবে হচ্ছে মানে ইন, যে অ্যালকিনটা বসবে, অ্যালকিনের স্ট্রাকচার মানে বন্ধনটা বসবে, মানে দ্বিবন্ধন বসবে, ঠিক আছে। এখন দেখো 2 নম্বর কার্বন কীভাবে বসবো, এখানে 1 থেকে শুরু করে 2, 3, 4, তাহলে আমার 2 নম্বর কার্বন কোনটা, এটা, তো এটার এখানে বসবে 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনের মাঝখানে বসবে। এখন যদি আমি এখানে বসাইতাম তাহলে এটা হয়ে যেত প্রথম কার্বনের বন্ধনটা, কিন্তু এখানে এটা হচ্ছে দ্বিতীয় কার্বনের বন্ধন, ঠিক আছে। এর জন্য এখানে দ্বিবন্ধনটা বসবে। এখন যে আমরা জানি কার্বনের 4টা হাত উন্মুক্ত থাকে, 4টা হাত থাকে, 4টা শিকল থাকে, ঠিক আছে, 4টা শিকল। এখন 4টা শিকল তুমি মানে বসায় দাও, এখানে 3টা 4টা, এখানেও 4টা হয়ে গেছে। এখন দেখো এখানে 4টা, এখানে 5টা হয়ে গেল, একটা শিকল হবে না। এখানে দেখো 1টা 2টা 3টা আর একটা দরকার, 4টা হয়ে গেছে। এখানে দেখো 1 2 3, ঠিক আছে। তো এখানে খালি বাকিগুলোতে এইচ বসে দিব, দেখছো এটা কি হয়েছে, বিউটিন 2, ঠিক আছে। আমরা পরবর্তীতে নামকরণের প্রকারভেদ এগুলো দেখব, তখন আমরা এই বিউটিন 2 এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। বিউটিন 2 কেন হচ্ছে, বিউটিন মানে অনেক প্রকার আছে, আইসোবিউটেন, আইসোপ্রোপেন, প্রোপাইন, ঠিক আছে। নামকরণ যখন দেখবো তখন আমরা আরও বিস্তারিত বুঝতে পারবো। এখন এটা আপাতত বোঝা গেছে কিনা, আশা করি বোঝা গেছে। এখন দেখো এখানে এটা, তাহলে এটা ছিল কি, এটা হচ্ছে গাঠনিক সংকেত, এটা গাঠনিক সংকেত ছিল বিউটিন 2 এর। তাহলে আণবিক সংকেত কি হবে, আণবিক সংকেত C4H8, ঠিক আছে, এটা হচ্ছে আণবিক সংকেত C4H8, ঠিক আছে। চলো আরও দেখি। এখন ইথিন দেখো, আমি ইথিন লিখলাম, ইথিন কি হবে, ইথিন বা ইথিলিন, এটাকে আবার ইথিলিনও বলা যায়। ইথিন কি হবে, 2টা কার্বন 2 বন্ধন। এখন যেহেতু আর 2টা শিকলই যুক্ত হতে পারবে, যে 2টা কার্বন 2টা শিকল বসে গেল, ঠিক আছে। এটা কি, এটা ইথিন, ঠিক আছে। এটার কি C2H4, C2H4। আবার ধরো আচ্ছা এখন দেখো এই প্রোপিন অ্যালকিনের ক্ষেত্রে সাফিক্সে যুক্ত হয় ইন যুক্ত হয়, ঠিক আছে, এটা মনে রেখো, ইন। এখন দেখো প্রোপেন ছিল, প্রোপ যোগ ইন, তার হয়ে গেল প্রোপিন, ঠিক আছে। এখন দেখো এটা তাহলে 1টা 2টা 3টা কার্বন, একটা ডাবল বন্ড দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এখন এটা গাঠনিক। এখন আণবিক কি হবে, C3H6, ঠিক আছে, এটা হচ্ছে আণবিক সংকেত। এখন আমরা একটা স্ট্রাকচার দেখতে পারতেছি, দেখো বিউটিনের ক্ষেত্রে 4, এখানে 8, এখানে দেখো 2, এখানে 4, আবার এখানে দেখো 3, এখানে 6। আমরা দেখতেছি কি, এখানে এটা দ্বিগুণ হচ্ছে, কার্বন যতটা থাকতেছে হাইড্রোজেন তার দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। তা আমরা এর মাধ্যমে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, অ্যালকিনের সাধারণ সংকেত, ঠিক আছে। আমরা কিভাবে বুঝবো এটা অ্যালকিন, সেটার সাধারণ সংকেত CnH2n,
ঠিক আছে, CnH2n একটু হাইলাইট করে দিই। CnH2n দ্বারা আমরা বুঝবো এটা অ্যালকিন। ঠিক আছে, আশা করি বুঝে গেছে। চলো এখন পরবর্তীতে, আচ্ছা এখন অ্যালকিনের আমরা যাবতীয় রূপান্তরগুলো দেখব, যে অ্যালকিনের যেগুলো বিক্রিয়া রয়েছে যেগুলোর মাধ্যমে আমি অ্যালকিন থেকে অ্যালকেনে যেতে পারি, অ্যালকেন থেকে অ্যালকোহলে যেতে পারি, সেসব বিক্রিয়াগুলো আলোচনা করব। এখন দেখি অ্যালকেনের প্রথম বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া, প্রথম বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, এখন এই সংযোজন বিক্রিয়ার মধ্যে কি রয়েছে? সংযোজন মধ্যে রয়েছে হাইড্রোজেন সংযোজন। এখন এই হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে আমি কি করতে পারি? হাইড্রোজেন সংযোজন হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে আমি অ্যালকিন থেকে আমি অ্যালকেনে যেতে পারি। ঠিক আছে, অ্যালকেন থেকে আমি অ্যালকেনে রূপান্তর করতে পারবো এই হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে। এখন চলো দেখি, ধরো আমি ইথিন থেকে করব ইথেন। ঠিক আছে, ইথেন থেকে করব আমি ইথেন। তাহলে আমি ইথেন আগে লিখে নিই, ডাবল বন্ড কার্বন, এই যে ইথিন হয়ে গেল ইথিন। এখন ইথেন হতে হলে এটার আমাকে কি সংযোজন করতে হবে, সেটা হচ্ছে H2 সংযোজন করি। H2 সংযোজন করলাম। এখন প্রভাবক, কোনো একটা বিক্রিয়া করতে হলে অবশ্যই তার প্রভাবক প্রয়োজন হয়। এখন দেখো এখানে প্রভাবক কি হবে? প্রভাবক হবে নিকেল। এবং তাপমাত্রা 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দিব তাপমাত্রা, তাহলেই আমার এই বিক্রিয়াটা রূপান্তরিত হবে। এখন দেখো এই অ্যালকিন থেকে আমার H2O নিকেলের উপস্থিতিতে এত তাপমাত্রায় তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে। এখন এটা কিভাবে হলো? এখন দেখো আমরা রাফে দেখাই। এখানে দেখো কার্বন দুটা H. এখন যে হাইড্রোজেন দুটা রয়েছে। এখন দেখো আমার এই যদি অ্যালকেনে যেতে হয় তাহলে আমার অবশ্যই এই বন্ধনটা ভাঙতে হবে। এই বন্ধন ভাঙলেই আমার অ্যালকেনে যেতে পারবো, দুইটা হাইড্রোজেন যুক্ত হতে পারবে। আমি যেহেতু বলছি এটা সংযোজন, তাহলে আমার হাইড্রোজেন দুইটা সংযুক্ত হবে। এখন দেখো যেহেতু কার্বনের 4টা শিকলি ফিল আপ, কার্বনের কোনো আর কোনো সংযোজন হওয়ার কোনো উপায় নাই। এই জন্য এখন দেখো এই বন্ধনটা ভাঙবে। এই বন্ধনটা যদি ভেঙে যায় তাহলে কার্বন একটা প্লাস হয়ে যাবে আর একটা কার্বন মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো হাইড্রোজেন একটা প্লাস হয়ে যাবে, একটা মাইনাস হয়ে যাবে। তাই এখন দেখো এই প্লাসটা যাবে এই মাইনাসের দিকে, ঠিক আছে, আর এই মাইনাসটা যাবে এই প্লাসের দিকে। তাহলে কি হয়ে যায়? বন্ধনগুলো পূর্ণ হয়ে যায়, বসে গেছে। ঠিক আছে, আমার আগে বন্ধনটা ভাঙবে। এখন তোমার পরীক্ষা খাতায় লিখবা এটা। তোমাকে এটা আমি বোঝানোর জন্য এই ডায়াগ্রামটা এঁকে দেখাইছি। তোমার পরীক্ষা খাতায় তুমি করবে এইটুক। তোমাকে মনে রাখতে হবে যে অ্যালকিন থেকে অ্যালকেনে যেতে হলে আমাকে হাইড্রোজেন সংযোগ করতে হয়, আর কি প্রভাব দেওয়া লাগে সেগুলো অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝে গেছে। চলো আরেকটা দেখি। আরেকটা হচ্ছে পানি সংযোজন, H2O সংযোজন। আরেকটা হচ্ছে পানি সংযোজন। এখন এই পানি সংযোজনে অ্যালকিন থেকে আমি অ্যালকোহলে রূপান্তর করতে পারি। অ্যালকিন থেকে আমি অ্যালকোহলে রূপান্তর করতে পারি। ঠিক আছে, অ্যালকিনকে আমি অ্যালকোহলে রূপান্তর করতে পারি। চলো দেখি কিভাবে। এখন ধরো আমি ইথিন নিলাম, ইথিন থেকে আমি ইথানল করব। তাহলে এই যে ইথিন লিখলাম, হাইড্রোজেন। এখন আমি পানি যোগ করব, পানি এখন প্রভাবক হিসেবে আমাকে উচ্চ তাপ দিতে হবে। তাপ এবং চাপ এবং
প্রভাবক হিসেবে H3PO4 থাকবে, ঠিক আছে। ফসফরিক অ্যাসিড উচ্চ তাপ এবং চাপ দিতে হবে, তাহলে এই পানির দ্বারা এই কার্বন কার্বন দ্বিবন্ধন ভেঙে গিয়ে আমার উৎপন্ন হয়ে যাবে অ্যালকোহল, একটা OH আসবে। যেহেতু এটা সংযোজন, হাইড্রোজেন একটাতে হাইড্রোজেন যুক্ত হবে আর একটাতে OH যুক্ত হবে, ঠিক আছে। আশা করি বুঝে গেছে। আগেরটার মতনই কার্বন দুটা ভেঙে যাবে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, হাইড্রোজেন প্লাস হবে OH মাইনাস হবে, OH যাবে যেটা প্লাস তার কাছে, এবং প্লাস হাইড্রোজেন যাবে যেটা কার্বন মাইনাস সেটার কাছে, ঠিক আছে। আশা করি বুঝে গেছে। এটা ইথিন ছিল, হয়ে গেছে ইথানল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। চলো আমরা এখন একটা কোশ্চেন দেখি। একটা কোশ্চেন দেখো, CnH2n লিখলাম, এটা কিসের ইয়া? আচ্ছা আমি আগে কোশ্চেনটা লিখি। এখান থেকে CnH2n+1 COOH এ পরিণত করতে বলছে, ঠিক আছে। এটাতে পরিণত করতে বলছে। তাহলে এখন তোমাকে আমি দেখাচ্ছি যে সবগুলোর সাধারণ সংকেত কোনগুলোর সাধারণ সংকেত কি, এগুলো দেখছি। এখন দেখো, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত, এটা হচ্ছে জৈব অ্যাসিডের সাধারণ সংকেত। তা আমাকে বলছে অ্যালকিন থেকে জৈব অ্যাসিডে যেতে। এখন এন এর মান দেওয়া আছে 3, এন এর মান দেওয়া আছে 3, বুঝছো? এন এর মান দেওয়া আছে 3। এখন আমাকে এটা থেকে এটা রূপান্তর করতে হবে, ঠিক আছে। চলো করে দেখি। এখন এন এর মান যদি 3 হয়ে যায়, CnH2n ইকুয়াল করলে হয় C3H6, তাই এটা কি? প্রোপিন। এটা কি? প্রোপিন। এখন প্রোপিনের স্ট্রাকচারটা কি? প্রোপিন, এ দেখো প্রোপিন, এটা প্রোপিনের স্ট্রাকচার। প্রোপিন থেকে আমাকে এখন যেতে হবে জৈব অ্যাসিডে। এখন তাহলে তোমরাই এখন বলো আমাকে, আমি যে দুটা সংযোজন দেখাইছি, একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, একটা অ্যালকোহলের সংযোজন। এখন আমরা কোনটা প্রয়োগ করবো? যেটা হাইড্রোজেন সংযোজন করব নাকি পানি সংযোজন করব? পানি সংযোজন করব, কারণ হচ্ছে এখন ওইখান থেকে সিম্পলি আমি তাড়াতাড়ি অ্যালকোহল আনতে পারবো। এখন যদি আমি হাইড্রোজেন সংযোজন করে অ্যালকেনে যাই, অ্যালকেন থেকে আমাকে অ্যালকোহল করব, অ্যালকোহল থেকে উভাবে করা যায়, দুইভাবেই করা যায়। অ্যালকোহল থেকে আমার অ্যালডিহাইড করব, অ্যালডিহাইড থেকে আমি অ্যাসিড করব, কিন্তু এখানে একটা ধাপ কম হয়। এই যে পানির সংযোজন করলে একটা ধাপ কম হয়। এখানে দেখো আমি ডাইরেক্ট অ্যালকোহলে যেতে পারতেছি, অ্যালকোহল থেকে আমি অ্যালডিহাইড করবো, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড করব। এখন এখানে সময় বাঁচতেছে আমার কত স্মার্টলি আমি কোশ্চেনটাকে হ্যান্ডেল করতে পারি সেটা আমাকে দেখতে হবে। এখন দেখো, আমি যদি এখন পানি যোগ করলাম, পানি যোগ করার পর এটা H3PO4 প্রভাবক দিলাম, উচ্চ চাপ চাপ দিলাম, উৎপন্ন হলো কি? যেখানে বন্ধন আছে সেইখানে একটাতে OH আসবে আর একটা বন্ধন হয়ে গেছে। তাহলে দেখো OH আসলো একটাতে, একটা H আসলো, এখন এটা H, ঠিক আছে। এটা হয়ে গেল কি? প্রোপানল। এটা হয়ে গেল কি? প্রোপানল। অবশ্যই ডায়াগ্রামের নিচে কোনটার নাম কি সেটা উল্লেখ করে দিবা। এটা প্রোপানল। এখন প্রোপানল থেকে আমি করি COH, প্রোপানল থেকে আমি এখন অ্যালডিহাইডে নেব। কীভাবে নেব? জাইমান দ্বারা জারিত করব, K2Cr2O7 এবং H2SO4 দিব, ঠিক আছে। প্রভাবক উপস্থিতিতে জার্মানের দ্বারা জারিত হয়ে প্রোপানল হয়ে গেল, প্রোপানেল হয়ে গেল, ঠিক আছে। OH আসলো, H, ঠিক আছে। এটা হয়ে গেলো কি? প্রোপানেল। এটা হয়ে গেলো প্রোপানেল। এখন প্রোপানেল কি? প্রোপানেলকে আমি আবার প্রোপানেল, এখন দেখো প্রোপানেলকে আমি আবার জার্মান দ্বারা জারিত করব, K2Cr2O7 দেব, H2SO4 দিব। এখন এটা হয়ে যাবে প্রোপানোয়িক অ্যাসিড।
আশা করি বুঝে গেছে কীভাবে অ্যালকিন থেকে আমরা অ্যাসিডের রূপান্তর করতে পারলাম। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তীতে যাওয়া যাক। এতক্ষণ আমরা দেখলাম অ্যালকিন থেকে আমরা দেখছি যে অ্যালকিন থেকে অ্যালকোহলে নিয়েছি। এখন অ্যালকোহল থেকেও অ্যালকিনে নেওয়া যায় ডাইরেক্ট। এখন এটা দেখি এটা একটা ভাইস ভার্সা। আমরা আগে দেখছি অ্যালকিন থেকে অ্যালকোহলকে পানির সংযোগ দিব, তাহলে পানিকে যুক্ত করবো। এখন আমরা পানিকেও সরে নিব, তাহলে কি হবে? অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে অ্যালকোহল থেকে আমি অ্যালকিনে যদি করি, অ্যালকোহল থেকে যদি আমি অ্যালকিনে রূপান্তর করি, তখন এখন দেখো, ধরো আমি ইথানল থেকে ইথিন করব, CH3CH2OH ইথানলকে আমি যদি এখন আমার পানি বের হয়ে যাবে, যেটা আগে আমি যুক্ত করছিলাম সেটা বের হয়ে যাবে, এর মাধ্যমে আমি ইথিন পাবো। এখন দেখো CH2 ডাবল বন্ড CH2, এই যে ইথানল থেকে ইথিনে পরিণত হয়ে গেছে। এখন পানি যে বের হয়েছে, এখন পানি বের হবে। এখন এখানে প্রভাবক লাগবে। এখন প্রভাবক তুমি 3টা ব্যবহার করতে পারো, যে কোনো একটা ব্যবহার করলে হবে। মানে এই যৌগের ক্ষেত্রে 3টা প্রভাবক অ্যাভেলেবল। এখন তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো। আমি 3টাই দেখা দিচ্ছি। H2SO4 দিতে পারো, বা অ্যালুমিনিয়াম অক্সাইড দিতে পারো, বা H3PO4ও দিতে পারো। যে কোনো একটা দিলেই হবে প্রভাবক, ঠিক আছে? এইভাবে ইথানল থেকে মানে অ্যালকোহল থেকে অ্যালকেনে রূপান্তর করা যায়, ঠিক আছে? এখন তুমি প্রোপানল থেকে তুমি প্রোপিন তৈরি করতে পারবা। আমরা গত ভিডিওতে দেখছি যে দেখলাম যে আমরা এই যে অ্যাসিড থেকে আমরা অ্যালকোহল নিলাম, অ্যাসিড থেকে আমি অ্যালকোহল নিছি। কীভাবে? অ্যাসিডকে আমি আগে অ্যালডিহাইডে নিছি। কীভাবে নিছি? হাইড্রোজেন দ্বারা বিজারিত করছি, তারপর হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিছি। আবার অ্যালডিহাইডকে আমরা হাইড্রোজেন দ্বারা বিজারিত করছি, আবার একই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিছি, এটা অ্যালকোহল হয়েছে। এখন অ্যালকোহলকে আমি অ্যালকিনের রূপান্তর করছি এইভাবে। এখন তোমার কোশ্চেনও আসতে পারে যে জৈব অ্যাসিড থেকে অ্যালকিনের রূপান্তর করো, তখন এটা কাজে লাগবে। আশা করি বুঝে গেছে। চলো তাও আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। ধরো প্রোপানোয়িক অ্যাসিড থেকে তৈরি করো প্রোপিন তৈরি করো, ঠিক আছে? প্রোপানোয়িক অ্যাসিড থেকে প্রোপিন তৈরি করো। চলো আমরা দেখি প্রথম ধাপে আমরা কি করব। প্রোপানোয়িক অ্যাসিডটা কি? এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন ওই এইচ আসলো, ঠিক আছে? এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। এখন প্রোপানোয়িক অ্যাসিডকে আমরা কী করবো? হাইড্রোজেন দ্বারা বিজারিত করব। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিব, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিলাম। এখন এটা উৎপন্ন কী হবে? অ্যালডিহাইড। আমি এখন নাম লিখতেছি না, আমি এখন দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই নাম উল্লেখ করে দিবা, ঠিক আছে? এটা কি হয়ে গেল? প্রোপানেল। এখন আমার দ্বিতীয় ধাপে দেখো, অবশ্যই ধাপ ধাপ করে লিখবা। এখন দ্বিতীয় ধাপে দেখো, প্রোপানেল হয়ে যাবে অ্যালকোহল। একই প্রয়োগ করব, লিথিয়াম হাইড্রোক্সাইড, এই যে হাইড্রোজেন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বার করলাম, অ্যালকোহল উৎপন্ন হবে। এখন দেখো এখানে অ্যালকোহল উৎপন্ন হয়েছে, প্রোপানল উৎপন্ন হয়েছে। প্রোপানল থেকে আমি ডাইরেক্ট অ্যালকিনে চলে যেতে পারি, প্রোপানল। এখন দেখো এই যে হাইড্রোজেন 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 OH। এখন এটাকে আমি পানি বিয়োগ করলাম, H2SO4 দিলাম, উৎপন্ন হয়ে গেল কি? আমার কার্বন দ্বিবন্ধন একটা এসে পড়লো, এখানে একটা। এখন হয়ে গেল প্রোপিন, আমার এখান থেকে হয়ে গেল প্রোপিন। আশা করি বুঝে গেছে, বুঝতে পারছো কিভাবে আসতে পারে, বুঝছো? এখন চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। আরেকটা জিনিস হচ্ছে কিভাবে আমি অ্যালকেন থেকে অ্যালকিনে খুব দ্রুত পৌঁছে যেতে পারি। এখন আমি যতগুলো বিক্রিয়া দেখাইছি, এখানে তো তুমি জানতে পারছো যে অ্যালকেন থেকে অ্যালকেনে কীভাবে যাওয়া যায়। আগে তুমি অ্যালকেন থেকে অ্যালকোহলে আনবা, অ্যালকোহল থেকে তুমি অ্যালকেনে নিতে পারবা, ঠিক আছে? আমরা এই প্রসেসটা জানি। কিন্তু
অ্যালকেন থেকে ডাইরেক্ট অ্যালকেনে কীভাবে যাওয়া যায় এটাও একটা 2 ধাপে করা যায়, 2 ধাপে আছে। এটা জানলে তুমি আরও তোমার টাইম আরও বড় বড় বিক্রি আসতে পারে, মানে তোমার আরও বড় বড় কিছু যেতে পারে। এটা এর জন্য এটা জানা জরুরি। চলো জানি অ্যালকেন থেকে আমি অ্যালকেনে ডাইরেক্ট চলে কীভাবে যেতে পারি, মানে 2 ধাপে আমার 4 থেকে 5 ধাপ না করে আমি 2 ধাপে যেতে পারি। অ্যালকিন, ঠিক আছে, অ্যালকেন থেকে অ্যালকিনে ডাইরেক্ট যেতে পারি। এখন দেখো, ধরো একটা আমি অ্যালকিন নিলাম, কি নিতে পারি, অ্যালকেন ধরি প্রোপেন নিলাম, প্রোপেন নিলাম 3টা কার্বনের, ঠিক আছে। প্রোপেনকে এখন আমি ক্লোরাইড Cl2 দিব, ক্লোরিন দিব, ক্লোরিন ইউভি রশ্মি দিব, ইউভি রশ্মি করলে কি আমরা প্রথম ইয়াতে দেখছি, দ্বিতীয় ভিডিওতে। এখন দেখো এই যে এইচ আসলো, ক্লোরিন প্রতিস্থাপিত হয়ে বসে যাবে, উৎপন্ন হবে প্রোপাইল ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এখন প্রোপাইল ক্লোরাইডকে আমি NaOH অ্যালকোহল সলিউশন দেব, ঠিক আছে, অ্যালকোহলীয় সলিউশন দেব, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় সলিউশন। এটা দেওয়ার মাধ্যমে আমার উৎপন্ন হবে লবণ এবং পানি, এবং থার্ড প্রোডাক্ট উৎপন্ন হবে আমার অ্যালকিন উৎপন্ন হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। কী করছে আমি আইগুলো বলতেছি এক্সাম্পল, মানে দেখো আমি Cl2 দ্বারা ইউভি রশ্মি দ্বারা প্রোপাইল ক্লোরাইড আনলাম। আমরা সাধারণ নিয়ম কি জানি, প্রোপাইল ক্লোরাইড থেকে আমরা এই যে NaOH অ্যাকোয়াস সলিউশন দিলে আমরা অ্যালকোহল দিব, অ্যালকোহল থেকে আমরা পানি বের করে দেবো, পানি বের করে আমরা অ্যালকিনে নিতে পারি। এটা হচ্ছে 3-4 ধাপে করা যায়, ঠিক আছে। এখন দেখো আমি এটা 2 ধাপে করতেছি। 2 ধাপে কি, এখন আমি NaOH-কে অ্যাকোয়াস সলিউশন না দিয়ে অ্যালকোহলের সলিউশন দিয়ে দেবো ডাইরেক্ট। অ্যালকোহলের সলিউশন দিলে এটা হয়ে যাবে, আগে আমার উৎপন্ন হবে খাবারের লবণ মানে NaCl, এবং পানি উৎপন্ন হবে, এই দুটো মাস্ট উৎপন্ন হবে, এই দুটো উৎপন্ন হচ্ছে। এখন আমি থার্ড প্রোডাক্ট আমার উৎপন্ন হবে অ্যালকিন, ঠিক আছে। এটা কি ছিল, এটা হবে প্রোপিন। আশা করি বুঝে গেছে। আমরা আজকে অ্যালকিনের যাবতীয় বিক্রিয়াগুলো দেখলাম, ঠিক আছে। আশা করি সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পারছো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই। আজকে আর নয়, আল্লাহ হাফেজ।